হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আজ থেকে আমি একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি। সেটা কি? সেটা হচ্ছে টার্গেট কলকাতা পুলিশ কনস্টেবল মেন। প্রিলি হয়ে গেছে পরীক্ষাটার, এবার ভোটের পরে আশা করা যায় রান হবে এবং তারপরে মেন পরীক্ষা হবে। তো এখন থেকে আমি অল্প অল্প করে আর কি এই জিনিসগুলো শুরু করব। তো একটা মক সিরিজ শুরু করছি। এটা তোমরা এই যে মক সিরিজটা সেটা খুব ভালোভাবে দেবে, তার কারণ প্রিভিয়াস ইয়ারে যা যা প্রশ্ন এসছে তার উপরে ভিত্তি করেই কিন্তু আমি এই মক সিরিজগুলো তৈরি করব। তোমরা পুরো যদি সিরিজটা দেখো, আশা করি প্রিভিয়াস ইয়ার সহ কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য সমস্ত মানে সাবজেক্টগুলি আমি কভার করব, যাতে পুরোপুরি পরীক্ষাটার জন্য প্রস্তুতি নেওয়া যায়। তো চলো শুরু করা যাক। এই যে মক সিরিজটা আজকে আমি এনেছি, এটা মেনলি 2023-এর যে কলকাতা পুলিশ মেন ছিল তার উপরে ভিত্তি করেই কিন্তু তৈরি করা। তো চলো কি বলছে। প্রথম 1 নম্বর প্রশ্ন বলছে যে দিল্লির দাস বংশের প্রতিষ্ঠাতা কে? এটা কে হবে? এটা হবে কুতুবউদ্দিন আইবক। এবং তোমরা সবাই জানো যে 1206 সালে এই দাস বংশ প্রতিষ্ঠিত হয়, তাই না? এবং এই কুতুবউদ্দিন আইবক্স, একে সবাই কি বলতো? একে সবাই লাখ বক্স বা লক্ষ বক্স বলতো। ঘোড়ার উপরে আর কি চৌগান খেলতে গিয়ে, তাই না, ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে ইনি মারা যান। এবং দুটো মসজিদ তিনি তৈরি করেছিলেন। একটার নাম হচ্ছে কি? একটার নাম হচ্ছে কুয়াত উল ইসলাম। কুয়াত উল ইসলাম। আর একটা মসজিদ হচ্ছে ধাই দিন কা ঝোপড়া বা হচ্ছে আড়াই দিন কা ঝোপড়া, যেটা আজমেরে আছে। আড়াই দিন কা ঝোপড়া। তো এই ইনফরমেশন গুলো আমাদের কুতুবউদ্দিন আইবক নিয়ে জানতে হবে। দেখো এখানে আছে মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি নিয়ে মেন কি প্রশ্ন আসে? মোহাম্মদ ঘুরি নিয়ে প্রশ্ন আসে 1191 সালে তার একটা যুদ্ধ ছিল কার সঙ্গে? তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। কি যুদ্ধ? তরাইনের প্রথম যুদ্ধ। এবং 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ, যেখানে কি হচ্ছে? যেখানে ঘুরি হচ্ছে জিতছে। প্রথমটায় হেরেছিল, দ্বিতীয়টায় জিতছে। সুতরাং এই তরাইনের দুটো যুদ্ধ আমাদের পরীক্ষায় খুব আসে। নেক্সট আসছে ইলতুৎমিশ। সব থেকে বিখ্যাত যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ইলতুৎমিশের হচ্ছে ইকতা ব্যবস্থা। ইকতা ব্যবস্থা কে শুরু করে? ইলতুৎমিশ শুরু করে। এবং কি ইলতুৎমিশ এই যে মানে কুতুবউদ্দিন আইবক যে কুতুব মিনারটা শুরু করেছিল, সেটা কমপ্লিট বা শেষ করেছিল কে? শেষ করেছিল ইলতুৎমিশ। ঠিক আছে। আর এখানে কে আছে? গিয়াসউদ্দিন বলবন্ত। গিয়াসউদ্দিন বলবন্ত নাম শুনলেই যেটা আসে সেটা কি? সেটা হচ্ছে শ্যাডো অফ গড। ঠিক আছে, ভগবানের ছায়া মনে করতো নিজেকে। ঠিক আছে। নওরোজ উৎসব, পারস্যের যে নওরোজ উৎসব, সেইটা কে পালন করতো? গিয়াসউদ্দিন বলবন্ত। সিজদা পাইবস, এগুলো কে শুরু করেছিল? গিয়াসউদ্দিন বলবন্ত। ঠিক আছে, এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আসে, আমাদের একটু দেখতে হবে। নেক্সট কি? নেক্সট বলছে চুজ দ্য নিয়ারেস্ট অপোজিট ওয়ার্ড। ঠিক আছে, নিয়ারেস্ট অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড। ঠিক আছে, দেখো এর বলেছে কি? এর হচ্ছে অপোজিট। দেখো গ্যালেন্ট। গ্যালেন্ট এর অপোজিট কি হবে? দেখো তোমরা যারা কম্পিটিটিভ পড়ো তারা একটা গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড বলে একটা অ্যাওয়ার্ডের নাম জানো, তাই না? গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড। গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড। গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড কোনগুলো? পরমবীর চক্র, বীর চক্র, অশোক চক্র। এগুলো কি? এগুলো যখন আর্মিরা বা আমাদের দেশের যারা সৈনিক আছে তারা কি হচ্ছে, তারা যখন বীরত্বের কোনো কাজ করে তখন এই গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড পায়, তাই না? সেখান থেকে এই গ্যালেন্ট কথাটা, এই গ্যালেন্ট্রি কথাটা এসছে এই গ্যালেন্ট থেকে। গ্যালেন্ট মানে অ্যাকচুয়ালি কি? গ্যালেন্ট মানে অ্যাকচুয়ালি ব্রেভ, সাহসী। কিন্তু এখানে কি বলেছে? অপোজিট, তাই না? অপোজিট কি হচ্ছে? অপোজিট হবে তাহলে কাওয়ার্ড, যে, তাই না? গ্যালেন্ট্রিটা অপোজিট কি হবে তাহলে? কাওয়ার্ড। নেক্সট 3 নম্বর প্রশ্ন একটা অঙ্ক আছে। কি বলছে? বলছে যে কোনো ভগ্নাংশের হরের সাথে যদি 3 যোগ করি এবং মানে ভগ্নাংশটির মান হচ্ছে হাফ, এবং লবের সাথে যদি 2 যোগ করি ভগ্নাংশটির মান হচ্ছে কত? 1, তাহলে ভগ্নাংশটি কত? এই অঙ্কটা অনেককে আমি দেখেছি এইভাবে করতে, যে এক্স বাই ওয়াই ধরে নেয়। ঠিক আছে, এইভাবে করে। আমি করবো না ওইভাবে, কিন্তু অনেকে দেখেছি এইভাবে করে। তারা কি করে? আচ্ছা, প্রথমে কি হচ্ছে? হরের সাথে 3 যোগ করছে, মানে +3 ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু হচ্ছে হাফ। আবার পরেরটা কি? পরেরটা হচ্ছে এই লবের সাথে 2 যোগ করছে, কত হবে? 1। এইবার এক্স আর ওয়াই সলভ করে বের করে, কিন্তু এটা অনেক বড় প্রসেস, লেন্দি প্রসেস। আমি কিভাবে করব, বা তোমরা অনেকেই জানো এটা, এটা হচ্ছে অপশন টেস্ট করলে সব থেকে ভালো। দেখো আমি প্রথমে ধরে নিলাম ভগ্নাংশ হচ্ছে 3/7। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? তাহলে যদি তুমি দেখো যে কি বলছে, হরের সাথে 3 যোগ, মানে এই যে 3/7, হর মানে নিচু, তাই না? নিচেতে কি হচ্ছে? নিচে হচ্ছে 3 যোগ করছে, তাহলে কি হয়ে গেল? 3/10 হয়ে গেল। দেখো আলটিমেটলি এটা কি হাফ হচ্ছে? কোশ্চেনে কি বলা ছিল? কোশ্চেনে বলা ছিল ভগ্নাংশটা হরের সাথে যদি আমি 3 যোগ করি তাহলে হাফ হবে, তাহলে হাফ হওয়া উচিত ছিল, তাহলে এটা হবে না।
তাহলে এইটাই দেখো, অপশন বিতে দেখো, যদি হরের সাথে আমি 3 যোগ করি তাহলে কত হচ্ছে, উপরে আছে 2 আর নিচে কত 5 আর 3 কত 8, তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে 1 এর 4, তাহলে আলটিমেটলি 1 এর 2 কি আসছে না, তাহলে এটাও হবে না। নেক্সট কি, নেক্সট এই 5 এর 7 এর সাথে যদি আমি 3 যোগ করি, ভালো করে খেয়াল করো, উপরে আসছে 5 আর নিচে কত, নিচে যোগ করলে হচ্ছে 10, কাটাকুটি করলে হচ্ছে হাফ, তাহলে এইটা এসে গেল হচ্ছে হরের সাথে 3 যোগ করলে হাফ আসছে, মানে একটা তো হয়ে গেল আমাদের, একটা মানে কন্ডিশন তো আমাদের স্যাটিসফাই করে গেল। নেক্সট কি, নেক্সট বলছে লবের সাথেও মানে যদি 2 যোগ করি তাহলে 1 হবে, ঠিক আছে, ভগ্নাংশটা কত ছিল 5 এর 7 ছিল, আরেকবার টেস্ট করছি লবের সাথে কত যোগ, লব মানে উপরেরটা, উপরের সাথে আমি 2 যোগ করলাম, তাহলে উপরে হলো 7 আর নিচে কত আছে, নিচেও 7 আছে, কাটাকুটি করলে 1 হচ্ছে, সুতরাং 1 এর সাথে 1 মিলে গেল, তাহলে উত্তর কি হবে, উত্তর অপশন সি হবে। এগুলো আমরা অপশন টেস্ট করেই করতে পারি, এইরকম ভাবে করার কোনো দরকার হয় না। নেক্সট, নেক্সট কি, নেক্সট হচ্ছে ভাকরা নাঙ্গাল। ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর তীরে গড়ে উঠেছে, মানে কোন নদীর উপর গড়ে উঠেছে, এটা কি হবে, এটা হবে কি, এটা হবে সাতলেজ বা শতদ্র নদীর তীরে গড়ে উঠেছে, তাই না। আমি তোমাদের বলেছিলাম যখন আমি সিন্ধু পড়াই, তাই না, এই যে সিন্ধু নদী আমি পুরো পড়িয়েছিলাম, সিন্ধু নদী আমি বলেছিলাম যে সিন্ধু নদীর ইম্পর্টেন্ট হচ্ছে 2880 কিলোমিটার হচ্ছে সিন্ধু নদীর হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে। ভারতবর্ষ দিয়ে সিন্ধু নদী 709 কিলোমিটার গেছে, ঠিক আছে। সিন্ধু নদী উৎপত্তি হয়েছে কোথা থেকে, সিন্ধু নদী উৎপত্তি হয়েছে এই ভারতের মানে সরি ওই চায়নার ওই তিব্বতের ওখানে একটা জায়গা আছে, তার নাম কি, তার নাম হচ্ছে সিঙ্গি কাবাব, তার নাম কি বললাম, সিঙ্গি খাবাব বা সিঙ্গি কাবাব, যাই হোক না কেন, সেখান থেকে উৎপত্তি হয়ে কি হয়েছে, পাকিস্তানে চলে গেছে সিন্ধু নদী। তার যে 5টা উপনদী তাদের নাম কি, তাদের নাম ঝেলাম, চেনাব, রাবি, বিয়াস, সাতলেজ, ঠিক আছে। তো এর মধ্যে এই যে সাতলেজ নদী সব থেকে শেষের নদী এবং এটাই এই সিন্ধুর উপনদীর মধ্যে সব থেকে দীর্ঘতম, সব থেকে দীর্ঘতম, ঠিক আছে। যেটা কোথা থেকে উৎপত্তি হচ্ছে সাতলেজটা, সাতলেজটা উৎপত্তি হচ্ছে, পরীক্ষা আছে রাক্ষস হ্রদ, রাক্ষস হ্রদ বা ইংরেজিতে বললে রাকাস হ্রদ, অনেকে আমার নামের সাথেও বলে আমার ছাত্ররা যে আমার নাম রাকেশ, তো রাকেশ হ্রদ বলে, রাক্ষস হ্রদ বাংলায় বলে, যাই হোক। তো এই হচ্ছে সাতলেজ নদী, ঠিক আছে। এই সাতলেজ নদীর হচ্ছে, এবার সাতলেজ নদী নিয়ে আরেকটা প্রশ্ন আসে যে সাতলেজ নদী উৎপত্তি হচ্ছে রাক্ষস হ্রদ, যেটা কোথায় আছে, যেটা তিব্বত, ভারতবর্ষে প্রবেশ করছে শিবকিলা পাসের মধ্য দিয়ে, ভারতবর্ষে প্রবেশ করছে কি শিবকিলা পাসের মধ্য দিয়ে, ঠিক আছে, হিমাচল প্রদেশের মধ্যে দিয়ে প্রবেশ করছে, তারপর পাঞ্জাবে যাচ্ছে, এবং এর উপরেই আছে কি, এর উপরেই আছে ভাকরা নাঙ্গাল। আচ্ছা, এই যে ভাকরা এবং নাঙ্গাল, এই যে ভাকরা নাঙ্গাল বাঁধের কথা তোমরা জানলে, এই যে কোনো একটা যখন বাঁধ দেওয়া হয়, যেখানে একটা ড্যাম দেওয়া হয় না, একটা ধরো তুমি এখানে খাল, ঠিক আছে, এই ধরো একটা খাল, খালের উপরে তুমি এখানে বাঁধ দিয়েছো, তাহলে আলটিমেটলি কি হবে, পাশে তোমার বাড়ি থাকলে বাড়িতে জল উঠে যাবে, মানে বন্যা হয়ে যাবে। তাই জন্য কি হয়, যখনই কোথাও এরকম বড় বাঁধ দেওয়া হয় তার পাশে কি হয়, তার পাশে একটা বড় পুকুর কাটা হয়, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি রিজার্ভার, ঠিক আছে, ইংরেজিতে যেটাকে রিজার্ভার। তার কারণ কি, ওই যে অতিরিক্ত জল যেটা উপচে উঠবে সেটা ওই পুকুরে ঢেলে দেওয়া হবে, বুঝতে পারলে। তো এখানেও ভাকরা নাঙ্গালের ওখানে একটা পুকুর কাটা হয়েছে, যেটাকে আমরা কি বলি, যেটার নাম হচ্ছে গোবিন্দ সাগর, পরীক্ষায় খুব আসে, গোবিন্দ সাগর ড্যাম, গোবিন্দ সাগর রিজার্ভার আর কি, বুঝতে পারলে। নেক্সট চলো, নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে নিচের কোন প্রাণীটির দেহে মুক্ত সংবহন তন্ত্র দেখা যায় না, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হয়, পুলিশের পরীক্ষা এই জিনিসগুলো খুব করে, এই না আর হ্যাঁ মাঝখানে অনেকে গুলিয়ে ফেলে, ঠিক আছে, দেখা যায় অবধি পড়েই উত্তর মেরে দেবে, তাহলেই কিন্তু মুশকিল হয়ে যাবে। আচ্ছা, মুক্ত সংবহনতন্ত্র, বদ্ধ সংবহনতন্ত্র, তোমরা তো অনেক কিছু পড়েছো, ঠিক আছে, আমি আমার কথা একটুখানি শোনো। মুক্ত সংবহনতন্ত্র, সোজা কথা মনে রাখবে, মুক্ত মানে কি, যে কারোর ভিতরে থাকবে না, যে কারোর আন্ডারে থাকবে না, সেই তো মুক্ত। মানে বেসিক্যালি সংবহনতন্ত্র মানেই মনে রাখবে রক্তর একটা কারবার হয়, রক্ত যাতায়াত করে। আমাদের রক্ত কি মুক্তভাবে যাতায়াত করে শরীরে, না, একটা নলের মধ্যে দিয়ে যায়, শিরা বলি বা ধমনী বলি সেটাকে, তাই না। কিছু কিছু প্রাণী আছে যাদের ওরকম শিরা ধমনী নেই, বুঝতে পারলে। আমাদের এই ধরো মানুষ, তো আমরা এই মানুষ, এবারে মানুষের ভিতরে দেখবেন প্রচুর শিরা ধমনী গেছে, সেখান দিয়ে ছাড়া রক্ত অন্য কোথাও যাবে না, বোঝা গেল। এবার ধরো একটা শামুক, এরকম তাবলা শামুক, তো শামুকের ভিতরে কোনো এই হচ্ছে রক্ত, কোনো শিরা ধমনীর গল্পই নেই, আর থাপ করে একটা রক্ত বসে আছে, মানে যাদের কোনো ওরকম, যারা কারোর আন্ডারেই নেই, শিরা ধমনী নেই, তো আন্ডারে কি করে থাকবে, তারা মুক্ত সংবহনতন্ত্র, বুঝতে পারলে। তাহলে দেখো মুক্ত এইবারে কথা হচ্ছে এই মুক্ত সংবহনতন্ত্র কাদের কাদের দেখা যায়। একটা হচ্ছে মোলাস্কা, মোলাস্কা মানে হচ্ছে কি, মোলাস্কা টাইপের যারা প্রাণী, ঠিক আছে, মোলাস্কা মানে কি, মোলাস্কা মানে হচ্ছে, মোলাস মানে বেসিক্যালি নরম, বুঝতে পারলে, এটা একটা ল্যাটিন ওয়ার্ড, মোলাস মানে নরম, যে সমস্ত প্রাণীরা নরম, যেমন শামুক,
ঠিক আছে, মানে জলজ নরম প্রাণী যারা, ঠিক আছে, শামুক হতে পারে, তারপর গেঁড়ি ফেড়ি যা হতে পারে সেগুলো হতে পারে, ঠিক আছে। আর কি, আচ্ছা ঝিনুক হতে পারে, মানে জলে যারা থাকে এবং নরম। যদিও অক্টোপাস, এইটা মনে রাখবে, অক্টোপাস তারপর হচ্ছে এই যে স্কুইড টাইপের যে সমস্ত জিনিস, এরাও মোলাস্কা, কিন্তু এরা হচ্ছে মুক্ত সংবহনতন্ত্র নয়। তো যাই হোক, সেটা পরের বিষয়। এই এরা হচ্ছে কি, এরা হচ্ছে মুক্ত সংবহনতন্ত্র, 1 নম্বর। আর একটা হচ্ছে অর্থোপোডা, যাদেরকে বলা হয় না সন্ধিপদ, সন্ধিপদ প্রাণী। সন্ধিপদ প্রাণী মানে কি, সন্ধি মানে কি, সন্ধি মানে যোগ, আর পদ মানে কি, পদ মানে হচ্ছে পা, মানে যাদের পা গুলো জোড়া জোড়া করা, যেমন ফড়িং, ফড়িং এর পা গুলো দেখবে জোড়া, তাই না। তারপর ধরো কাঁকড়া, চিংড়ি, এদের যাদের পা গুলো সব এরকম জোড়া জোড়া, তাদের সবাইয়ের মুক্ত সংবহনতন্ত্র। ভালো করে খেয়াল করো, তাহলে শামুক হচ্ছে, বললাম কি, শামুক হচ্ছে মলাস্কা, মুক্ত, মানে শামুক হবে তাহলে কি, শামুক হচ্ছে মুক্ত সংবহনতন্ত্র। আচ্ছা, আরশোল্লার পা হচ্ছে সন্ধিপদ পা, তাহলে এটা হচ্ছে মুক্ত সংবহনতন্ত্র। চিংড়ির পা সন্ধিপদ পা, মুক্ত সংবহনতন্ত্র। তাহলে পড়ে রয়েছে কি, কেঁচো, কেঁচো হবে বদ্ধ সংবহনতন্ত্র। এটা পরীক্ষা কিন্তু খুব আসে, মনে রাখবে। নেক্সট কি, নেক্সট হচ্ছে একটা অঙ্ক দিয়েছে, বলছে এক ব্যক্তি ধার্য মূল্যের উপরে 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করলে 19% লাভ করে, তার শতাংশ লাভ কত? ঠিক আছে, এই অঙ্ক অনেকে অনেকভাবে করে, কিন্তু এর সব থেকে বড় ট্রিক, ঠিক আছে, ধরো একদিকে আমি কি লিখলাম, একদিকে হচ্ছে ক্রয় মূল্য, আর একদিকে হচ্ছে কি, একদিকে হচ্ছে এমআরপি বা হচ্ছে ধার্য মূল্য, ঠিক আছে, একদিকে ক্রয় মূল্য আর একদিকে হচ্ছে ধার্য মূল্য, ঠিক আছে। এই টাইপের অঙ্কগুলো একবার ছাড় আর একবার হচ্ছে লাভ, যদি এইটা দুটো ডাটা দেওয়া থাকে এবং যদি বলে দেয় যে কোনো ছাড় না দিলে এক ব্যক্তি ধার্য মূল্যে এত লাভ দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে, এবং এখানে একটা প্রশ্নটা মানে একটু কম পড়ে গেছে, প্রশ্নটা এরকম হবে, যদি কোনো ছাড় না দিত, যদি কোনো ছাড় না দিত তাহলে লাভ কত হতো। দেখো, এই রকম টাইপের অঙ্ক যখনই আসবে তখনই কি আমি সবসময় বলি, এই ক্রয় মূল্যও 100 ধরে নেবে, মানে ধার্য মূল্যও 100 ধরে নেবে, এই ছাড়টা মাইনাস করে দেবে ক্রয় মূল্য থেকে, আর এই লাভটা ধার্য মূল্যের সাথে যোগ করে দেবে। তাহলে আলটিমেটলি কত হচ্ছে, আলটিমেটলি হচ্ছে এটা 85, আর এটা কত হচ্ছে 119। এবার বলছি কি, এবার বলছে কোনো রকম কোনো ছাড় যদি না দেয়, তাহলে কিনেছে 85 টাকায়, বেচেছে কত, 119 টাকায়, কেন ছাড় তো আর দিচ্ছে না, তাহলে ধার্য মূল্যতেই বিক্রি করছে। তাহলে লাভ কত, এর মধ্যেখানে কত লাভ হচ্ছে, 34 টাকা লাভ হচ্ছে। তাহলে 34 টাকা লাভ সবসময় কার উপরে হয়, ক্রয় মূল্যের উপরে হয়, ব্যাস। ভগ্নাংশ তুমি পেয়ে গেছো, ভগ্নাংশের সঙ্গে সবসময় 100 গুণ করলে পার্সেন্টেজ হয়ে যায়, তাই না। তাহলে এটার সাথে এটা কাটলে কত হচ্ছে, এটা উপরে 2, নিচে 5, 5 কুড়ি কত 100, তাহলে 20 দুগুণে কত 40, মানে 40% হচ্ছে উত্তর, অপশন বি। এটা একদম পাতি অঙ্ক, সিম্পল অঙ্ক। নেক্সট 7এরটা কি, 7এরটা বলছে 8, 16, 24 এর চতুর্থ সমানুপাতি কত। আমি সবসময় এই টাইপের অঙ্কে আমি বলি কি, চতুর্থ সমানুপাতি এক্স ধরে নেবে, ঠিক আছে। এইবার কি করতে হয়, প্রথমটা ইন্টু শেষেরটা ইকুয়াল টু মাঝের দুটো, মানে কি দুটো দুটো করে কি কি একদিকে গুণ করতে হয়, প্রথমটা আর শেষেরটা, মানে কত হয়ে গেল 8x ইকুয়াল টু যারা মাঝে দুটো পড়ে আছে তাদের গুণফল মাঝে, মানে 16 ইন্টু 24, এই দুটো মাঝে, ঠিক আছে। একদম সব থেকে সিম্পল নিয়ম। তাহলে এটার সাথে এটা কাটলে কত হচ্ছে, 8 দুগুণে 16, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 24 দুগুণে হচ্ছে 48, মানে অপশন সি হচ্ছে উত্তর। নেক্সট কি বলছে, বলছে চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামাং দ্য অল্টারনেটিভ, ঠিক আছে। তারপর কি আছে এখানে, এখানে হচ্ছে কনসিয়াস। কনসিয়াস মানে কি, কনসিয়াস মানে হচ্ছে, মানে বলে না চেতনা, কনসিয়াস বলে বলে আমার কনসিয়াস মাইন্ড বলছে, তাই না, এরকম কথাগুলো হয় না। কনসিয়াস মানে চেতনা, যার মধ্যে চেতনা আছে। তাই এখানে দেখো কোনটা হচ্ছে, যে আনএওয়ার তো যাবে না, স্টুপিড তো একদমই যাবে না, আনকনসিয়াস তো উল্টো হয়ে গেল, তাহলে পড়ে আছে অ্যাওয়ার, তাহলে কি হবে অপশন সি, নিয়ারেস্ট। নিয়ারেস্ট বলেছে তাই জন্য অপশন সি হবে। নেক্সট 9টা কি, 9টা একটা জিআই আছে, ঠিক আছে। এই জিআইটা খুব ভালো জিআই, তোমরা এগুলো একটু পজ করে নিজে আর কি চেষ্টা করবে, নিজে কতটা পারছো এটা চেষ্টা করবে, তারপরে না পারলে আমার উত্তরটা আবার তারপর দেখে নেবে। 9টা কি বলছে, বলছে পন্ডকে যদি সাংকেতিক ভাষায় এইটা লেখা হয়, ঠিক আছে, তাহলে লেককে কি লেখা হবে। তো এই জিনিসটা তোমরা একটা জিনিস প্রথমে এই টাইপের প্রশ্ন এলে খেয়াল করে নেবে, পয়েন্ট দেখো 4টে, আর এটা যদি খেয়াল করো দেখো কটা হচ্ছে, 2 2 2 2 8টা, মানে এইটা থেকে একটা জিনিস তো ক্লিয়ার, যে এর একটা ইকুয়াল টু এর দুটো, ফের এর একটা ইকুয়াল টু এর দুটো, এর একটা ইকুয়াল টু এর দুটো, এর একটা ইকুয়াল টু এর দুটো, তা নাহলে তো 4টে থেকে 8টা কোনোদিন তৈরি হতেই পারে না,
তাই না? সুতরাং এই রকম প্রশ্ন আসলে এই জিনিসটা তো প্রথম ক্লিয়ার করে নেবে যে এর একটা ইকুয়াল টু এর কটা হচ্ছে। তারপরে দেখো এখানে পি আছে, এখানে হচ্ছে তাহলে দুটো দুটো করে যদি আমি ভাগ করে দিই তাহলে কি দাঁড়ায়, দেখো এইটার জন্য পি, এইটার জন্য ও, এইটার জন্য এন, আর এইটার জন্য ডি। তাহলে ভালো করে খেয়াল করে দেখো এখানে আছে ও কিউ। তোমরা যদি একটু খেয়াল করে দেখো পি এর আগের ওয়ার্ড হচ্ছে ও আর পরের ওয়ার্ড হচ্ছে কিউ, ও পি কিউ। দেখো ওই দুটোই হয়েছে। ওর আগের ওয়ার্ড ভালো করে খেয়াল করো এন, আর ওর পরের ওয়ার্ড ও পি, দেখো এই দুটোই লিখেছে এন আর পি। এন এর দেখো এন এর আগের ওয়ার্ড কি হয় এম, আর এন এর পরের ওয়ার্ড ও, দেখো এম ও, এই দুটোই লিখেছে। তাহলে কি হচ্ছে ডি এর আগের ওয়ার্ড দেখো সি, আর ডি এর পরের ওয়ার্ড দেখো এফ, এই দুটোই লিখেছে সি এফ, তাই না? তাহলে আমি কি লিখতে পারি এল, এল এর আগের ওয়ার্ড কি এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল, মানে আগের ওয়ার্ড কি হচ্ছে কে, কে এল এম, পরের ওয়ার্ড কি হবে পরের ওয়ার্ড হচ্ছে এম, এক নম্বর। তাহলে এ আছে এখানে, এর আগের ওয়ার্ড কি, এ তো এক নম্বর ওয়ার্ড, তাহলে এর আগের ওয়ার্ড আমার জোর করে লিখতে হবে জেড, আর এর পরের ওয়ার্ড কি বি। কে এ বি সি ডি এফ জি এইচ আই জে কে, তাই না? তাহলে জে কে তারপরে এল, জে এর আগের ওয়ার্ড কি মানে জি, মানে কে এর আগের ওয়ার্ড কি জে, আর কে এর পরের ওয়ার্ড কি এল। ই, ই এর পরের আগের ওয়ার্ড কি ডি, আর পরের ওয়ার্ড কি এফ। তাহলে পুরো ওয়ার্ডটা কি হলো, ওয়ার্ডটা হলো কে এম জেড বি জে এল ডি এফ। দেখো কে এম জেড বি, দেখো কোনটা আছে, কে এম হচ্ছে না, কে এম এটাও হচ্ছে না, কে এম জেড বি, ঠিক আছে। তারপর জেএল ডিএফ, জেএল ডিএফ, অপশন সি হচ্ছে উত্তর। ঠিক আছে, এগুলো একটুখানি মাথায় বুদ্ধি লাগিয়ে করতে হবে, তার কারণ হচ্ছে ওই অনেকেই আছে এই ওয়ার্ড ওই 4টে থেকে কি করে 8টা হচ্ছে, এই জিনিসটা যদি না আসে কিন্তু তাহলে মুশকিল হয়ে যাবে। আচ্ছা 10 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ঘটনাটি ঘটেছিল কবে? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ঘটনাটি ঘটেছিল কবে? আচ্ছা আমি তার আগে এইটা বলি, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক কে ছিল? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক কে ছিল? এটা কি, এটা হচ্ছে মাস্টারদা, মাস্টারদা সূর্য সেন। ঠিক আছে, চট্টগ্রাম অস্ত্রাগার উল্টনের নায়ক। ঠিক আছে, তার যে দলটার নাম ছিল, তার দলটার নাম কি রিপাবলিকান আর্মি, তাই না? হিন্দুস্তান রিপাবলিকান আর্মি হচ্ছে মাস্টারদার হচ্ছে তোমার মানে দলটার হচ্ছে তোমার মানে কি বলবো অফিসিয়াল নাম ছিল। এই সেম টাইপের নাম হচ্ছে ভগৎ সিংয়ের দলের নাম, তোমরা কি সেটা হচ্ছে কমেন্ট বক্সে আমার জানাবে। এইবার দেখো এই যে 1930 সাল, 1930 সালে 18ই এপ্রিল, মনে রাখবে এই কদিন পরে আসবে, 18ই এপ্রিল হচ্ছে মাস্টারদা তাদের মানে তার পুরো বাহিনীটা নিয়ে আর কি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করে, এক নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি, এখানে দেখো 1932 সাল আছে। ঠিক আছে, 1932 সালে একটা জিনিস খেয়াল করবে যে এই যে মাস্টারদাদের যে গ্রুপ ছিল তার মধ্যে একজনের নাম হচ্ছে প্রীতি, মাস্টারদা ডাকতো প্রীতি বলে, তার নাম হচ্ছে অ্যাকচুয়ালি প্রীতিলতা ওয়াদ্দেদার। ইনি হচ্ছে ভূ ভারতের প্রথম শহীদ, মহিলা শহীদ। ঠিক আছে, ভূ ভারতের প্রথম মহিলা শহীদ। এই যে 1932 সালে কি হয়েছিল, পাহাড়তলির ক্লাব, যেখানে ইংরেজরা কি করতো একটু আড্ডা ফাড্ডা মারতো, ঠিক আছে, সেখানে কি লেখা ছিল ইন্ডিয়ান আয়রন ডগস আর নট অ্যালাউ। তা ওখানে উনি আক্রমণ করেছিল এবং তার পরবর্তীতে উনি পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করে। ঠিক আছে, তো এইটা কি, এইটা হচ্ছে তোমার মানে এই সালটাও মনে রাখবে, এটা হচ্ছে কিন্তু প্রীতিলতা ওয়াদ্দেদারের হচ্ছে মৃত্যু সাল, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যদিও এনাদের মৃত্যু হয় না। আচ্ছা 1931 সাল, 1931 সালে এসে গেলে করাচি অধিবেশনটাও মনে রাখবে, করাচি অধিবেশন। আচ্ছা তোমরা সবাই বলে লাহোর অধিবেশন কত সালে, সেটা হচ্ছে কমেন্ট বক্সে আমাকে জানাবে। 11 প্রশ্নটা কি বলছে, বলছে রড কোষ ও কোন কোষ মানবদেহের কোন অংশে উপস্থিত থাকে? এটা তো ছোটবেলা থেকে তোমরা জেনে আসছো, এগুলো কি হচ্ছে মানবদেহের চোখে থাকে, তাই না? চোখ, এই রড কোষ, রড কোষের জন্য মানুষ এই যে অন্ধকার বা অল্প আলোতে দেখতে পায়, ঠিক আছে, ডার্কে দেখতে পায়, এইটার জন্য। ওই যে ডগ মানে কুকুর, তারপর আউল, ঠিক আছে, এই টাইপের সমস্ত এদের রড কোষ খুব বেশি, তাই জন্য ওরা রাত্রেবেলা দেখতে হয়। কোন কোষ মানে আমাদের আছে বেশি করে, সকালবেলা দিনের বেলায় আমরা দেখতে পাই। আচ্ছা ভিটামিন এ, ভিটামিন এ যাদের কম হয় তাদের অ্যাকচুয়ালি দেখবে ভিটামিন এর রাসায়নিক নামটাও দেখবে রেটিনল, এই রেটিনার মতো নামটা দেখো, রেটিনা মানে কি চোখের ব্যাপার, তাই না? ভিটামিনের রাসায়নিক নামও দেখবে রেটিনল, মানে রেটিনার মতো নামটা না, রেটিনা মানে চোখের। কেন? ভিটামিন এ কমে গেলে কি প্রবলেম হয়, এই রড কোষেরই সমস্যা হয়,
তাই জন্যই অন্ধকারে দেখতে পায় না, তাই জন্যই ভিটামিন এর অভাবে যেটা হয় তার নাম হচ্ছে রাতকানা। বুঝতে পারলে? তো যাই হোক, নেক্সট 12 নম্বর প্রশ্নটা কি বলছে? বলছে যে কোনো সংকেত অনুযায়ী যদি খাতাকে বলা হয় থালা, থালাকে বলা হয় সাবান, ঠিক আছে, সাবানকে বলা হয় ঘি, ঘিকে বলা হয় কালি, কালিকে বলা হয় সুচ, সুচকে বলা হয় মধু, তাহলে কি দিয়ে লেখা হয়? আচ্ছা, লেখা হয় কি দিয়ে? লেখা হয় পেন দিয়ে, কিন্তু এখানে পেনের কথা আমরা শুনিনি, কালির কথা শুনেছি, তাহলে কালি দিয়ে লেখা হয়। তাহলে কালিকে কি বলা হয় সেটা হলেই আমাদের হয়ে যাবে। তাহলে কালিকে বলা হয় সুচ, তাহলে কি হবে? সুচ দিয়ে হচ্ছে লেখা হয়, অপশন ডি। আচ্ছা, দ্বিতীয় গোল টেবিল বৈঠক কত সালে হচ্ছে? আমি মনে রাখতে বলি সবসময় 30, 31, 32। প্রথমটা এই, দ্বিতীয়টা এই, তৃতীয়টা এই। ঠিক আছে, তাহলে আমি কোনটা নেব? আমি নেব হচ্ছে 31। কিন্তু আমি তোমাদের একটা কথা বলে দিই, এখানে না একটু গন্ডগোল আছে, তার কারণ গোল টেবিল বৈঠকগুলো হতো ডিসেম্বর মাসে, আর শেষ হতো গিয়ে কোথায়? শেষ হতো গিয়ে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। সুতরাং দেখবে অনেক সময় ইয়ারের এদিক ওদিক হয়, এত ক্লোজ অপশন এগুলো দিলে কিন্তু মাঝে মধ্যে মুশকিল হয়ে যায়। আচ্ছা, 1932 সাল অপশনে আছে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি, 1932 সালে হয়েছিল। 1930 সাল অপশনে আছে, এখানে কি হয়েছিল? এখানে হয়েছিল আইন অমান্য আন্দোলন, তাই না? আইনের পরে কাটা চিহ্ন দিয়ে দিই, আইন অমান্য আন্দোলন। ঠিক আছে, নেক্সট কি? নেক্সট হচ্ছে এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করো। এই টাইপের অঙ্ক কিংবা তার পরেরটা হচ্ছে নিকটস্থ বর্গমূল, দুটো একই টাইপের অঙ্ক। এই টাইপের অঙ্কে আমি সবসময় কি বলি? সবসময় আমি বলি যে তোমরা ভাগ প্রক্রিয়াটা শিখবে। ঠিক আছে, এই আনএক্সপেক্টেড কোশ্চেনের জন্য 2-4টে ট্রিক মিক্স শিখলে কিন্তু পরীক্ষা হলে গিয়ে ভুলে গেলে কোনো লাভ হয় না তাতে। হ্যাঁ, যার যার একদম পুরো একদম ওই ট্রিকের উপরে কন্ট্রোল আছে তার ব্যাপারটা আলাদা। ঠিক আছে, যার পুরো ট্রিকের উপরে কন্ট্রোল আছে তার ব্যাপারটা আলাদা। কিন্তু সাধারণত কি হয়? সাধারণত ওই ভাগ প্রক্রিয়াটা জানলে কিন্তু এই টাইপের সমস্ত অঙ্ক করে দেওয়া যায়। আচ্ছা, 14 থেকে 15টা ইজি, আমি 15টা আগে করি, তারপর 14টায় যাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, প্রথমে কি হচ্ছে? প্রথমে এইটার হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা নির্ণয় করতে হবে। পূর্ণ বর্গ সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করি? 2, 3, 5, 9। ঠিক আছে, এইটা, এই যে এর পূর্ণ বর্গ সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব? এর পূর্ণ বর্গ সংখ্যা আমরা নির্ণয় করব প্রথম দুটো, এই দুটো দুটো করে আমাদের দাগ মারতে হয়, তাই না? দুটো দুটো করে আমাদের দাগ মারতে হয়। এইবারে আমরা কি করব? 4 4-এ 16, 5 5-এ 25, বেশি হয়ে যাচ্ছে, তাই জন্য 4 4-এ কি হচ্ছে? 4 4-এ হচ্ছে 16। ঠিক আছে, 4 4-এ কি হচ্ছে? 4 4-এ হচ্ছে 16, 1 নম্বর। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে এখান থেকে কত নামছে? এখান থেকে নামছে 5 আর 9, আর এখান থেকে কত নামছে? এখান থেকে নামছে 7। এবার এখানে কি হয়? এখানে এই 4 4-এর ডবল হয় হচ্ছে তোমার 8। এইবার আমরা এমন একটা সংখ্যা বসাতে হবে যে সেই সংখ্যাটার সাথে পুরো নাম্বারটা গুণ করলে যেন এর কাছাকাছি আমি যেতে পারি। আমি কথার কথা ধরে নিলাম, এখানে আমি 8 বসাচ্ছি, তাহলে কি করতে হবে? এখানে যদি আমি 8 বসাই, তাহলে 8 ইন্টু 8, তাহলে কার সাথে গুণ করতে হবে? 8। এইটা যারা জানো না এই নিয়মটা, তারা একবার, মানে আমি আর একদম এই নিয়মটা পুরো শেখাচ্ছি না, কারণ এই নিয়মটা আমি আগেও শিখিয়েছি। ঠিক আছে, পুরো মানে মানে মক করছি তো, মানে পুরো পুরো মক টেস্ট তো, মানে শুধু এই নিয়মটার উপরে পড়ে থাকলে সময় নষ্ট হবে। তাই যারা জানো না তারা এই ভাগ প্রসেসটা শিখে নেবে। ঠিক আছে, আর এটার উপরে আমার ভিডিও এমনিও আছে। ঠিক আছে, যাই হোক, তো এখানে কি হচ্ছে? 8 8-এ কত? 8 8-এ 64, 64 4 হাতে কত? 6, 8 8-এ 64 মানে হচ্ছে তোমার 70, 704। ঠিক আছে, 8 দিলে হচ্ছে কত? 704। 9 দিলে কত হবে? 89 ইন্টু 9। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে? 9 9 কত? 81-র 1, হাতে থাকে কত? 8, 8 লম 72, 72 আর 8-এ কত হচ্ছে? 72 আর 8-এ হচ্ছে তোমার 800, মানে 801 হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? তাহলে এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে বেসিক্যালি আমাদের কি হচ্ছে? আমাদের এই 88টাই করতে হবে। 88 ইন্টু 8 মানে কত হচ্ছে? 704, আর এখানেও আমাদের 8 বসবে। তাহলে এখানে কি হচ্ছে? এখানে যদি মাইনাস করি কত হচ্ছে? 5, এখানে মাইনাস করলে কত হচ্ছে? 5। তাহলে আলটিমেটলি কত থেকে গেল? আলটিমেটলি যেটা থেকে গেল সেটা হচ্ছে 55 এক্সট্রা থেকে গেল, তাই না? টোটাল সংখ্যা কোনটা দিয়েছিল? সংখ্যা দিয়েছিল এটা 2 3 5 9, তার মধ্যে 55 থেকে যাচ্ছে এক্সট্রা। এটা যদি আমি মাইনাস করি, এটা হচ্ছে 4 0 3 2, মানে 2 3 0 4। এটাই হচ্ছে উত্তর, 2 3 0 4, মানে অপশন সি। সব সময় এই যখন বলবে যে কোন মানে নিকটস্থ, ঠিক আছে, যদিও এই নিকটস্থর আর একটা স্টেপ বড় করা উচিত ছিল, সেটা আমি আর যাচ্ছি না। ঠিক আছে, কারণ এই অঙ্কটা খুবই সহজ এবং কাছাকাছি দেখাও যাচ্ছে। আচ্ছা, নিকটস্থ বলেছে তো, এখানে আর একটা জিনিসও আমাদের চেক করা উচিত, সেটাও আমরা করি। আচ্ছা, 8 9 দিয়েও একবার আমরা দেখি, 8 9 দিয়েও আমরা দেখি, তারপরে আমরা ডিসাইড করবো নিকটস্থ কোনটা। চলো, যদি আমরা আর একবার জিনিসটা করি, 2 3 5 9, তাই তো? 2 3 5 9, আর একবার আমরা জিনিস করি 8 9 দিয়ে করি, কারণ নিকটস্থ যখন বলবে একবার ছোটটা দিয়ে করতে হয়, একবার বড়টা দিয়ে করতে হয়। তো যাই হোক, তো এখানে কি হচ্ছিল? প্রথমে 4 4-এ হচ্ছে তোমার 4 4-এ হচ্ছিল 16, এখান থেকে আসছিল 7 5 9,
আর এখানে কত, 4 ডবল হচ্ছে তোমার 8, তাই না? 4 ডবল হচ্ছে 8। এবার তাহলে 8 8 9 ইন্টু 9 করি, তাহলে কত হচ্ছে 9 9 81, 81 1 হাতে থাকে 8, 8 লম 72 মানে 801, মানে 801। এটা কত বড়? এই যে 801টা 700 এর থেকে কত বড়? 759 থেকে কত বড় হচ্ছে? এখান থেকে হচ্ছে 2 নামছে, তাই না? এখান থেকে 9, এটা হচ্ছে 4 মানে 42 নামছে, মানে এখানে 42 বড় ছিল। আর এখানে কত? এখানে হচ্ছে তোমার 55, মানে নিকটস্থ 42 বড়টাই হবে। মানে অঙ্কটা অ্যাকচুয়ালি আমি তখন ভুল করেছিলাম। মানে এই যে সংখ্যাটা 2359 এর সাথে 42 যোগ করতে হবে। 9 10 11 1 হাতে থাকে 1, এটা কত হচ্ছে 10 0 হাতে থাকে 1, এটা হচ্ছে 4 আর 2 মানে 2401 হবে উত্তর, 2401। ঠিক আছে, 2401 হবে উত্তর। তার কারণ কি? তার কারণ এখানে এই টাইপের অঙ্কগুলো আমি ওই জন্যই বললাম ভাগ প্রসেসেই করবে। তার কারণ ভাগ প্রসেসে করলে না তোমার ঠিক ভুলের মানে যে কনফিডেন্টটা সেটা অনেক বেড়ে যাবে। বুঝতে পারলে যে তুমি ঠিক করছো না ভুল করছো সেটা অনেক সময় মানে ঠিক হয়ে যায়, তার মানে ঠিক তুমি ডিটারমাইন করতে পারবে। বুঝতে পারলে? একটা আমি কি করলাম 88 দিয়ে দেখলাম, পরেরটা আমি কি দেখলাম 89 দিয়ে দেখলাম। এটা তোমার যদি এই নিয়মটা যদি তোমার জানা থাকে, ঠিক আছে, 88 89 এই কিভাবে ভাগ প্রক্রিয়া করে, তোমার পুরো জিনিসটা কন্ট্রোলে থাকবে। বুঝতে পারলে? শর্ট ট্রিকে কিন্তু এই অঙ্কগুলো মাঝে মধ্যে ফেঁসে যায়। তো যাই হোক, এটার উত্তর কি হলো? এটা উত্তর হলো অপশন ডি 2401। নেক্সট কি? নেক্সট 14টা চলো করা হোক। 14টা কি আছে দেখো, 14টা হচ্ছে তোমার আছে 28153636। ঠিক আছে, এখানে কি? এখানে হচ্ছে দেখো দুটো দুটো করে যদি আমি পেয়ার নিয়ে নিই তাহলে দেখো কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে 5 5 কত হচ্ছে? 5 5 হচ্ছে তোমার 25। তাহলে এখান থেকে কত নামবে? এখান থেকে তোমার নামবে হচ্ছে 3 1 5। এবার 5 ডবল কত? 5 ডবল হচ্ছে 10, আমি এখানে বসালাম। এবার এখানে কত বসাবো? এখানে দেখো আমি যদি 3 বসাই তাহলে কত হচ্ছে? 103 ইন্টু 3 মানে কত হচ্ছে? 109। ঠিক আছে, এই সরি 309। তাহলে 309 যদি হয় তাহলে এখানে কত বসছে? এখানে আলটিমেটলি আসছে 6। 6 পরে এই নাম্বারটা নামছে, এই নাম্বারটা কত হবে? এই নাম্বারটা হচ্ছে 36। এইবারে এখানে কত? এখানে 3টা বসানো হয়নি। ঠিক আছে, 53। এবার 53 ডবল হবে কত? 53 ডবল হচ্ছে 106। ভালো করে খেয়াল করো, 106 এখানে যতই যাই নাম্বার বসে, একটা 1 বসালেও কিন্তু কি হয়ে যাবে দেখো, একটা 1 বসালেও হয়ে যাবে এইটা, যেটা কি? যেটা হচ্ছে এই 636 থেকে বড়। সুতরাং আমাদের বাধ্য হয়ে একটা 0 দিয়ে আমাদের কি করতে হবে? একটা 0 দিয়ে আমাদের এই 36টাকেও আমাদের নামাতে হবে, এই 36টাকেও আমাদের নামাতে হবে। এরপরে কত বসাবো আমরা? এরপরে আমরা কত বসাবো? এখানে একটা তো আমি বসাইনি, যাই হোক একটা 0 দিলাম। 0 দিয়ে কি হচ্ছে? 0 দিয়ে আমি এই 36টাকে আমি আবার নামালাম। ঠিক আছে, এইবার কত হচ্ছে? এইবার দেখো 1060। এখানে কত বসাবো? এখানে 36 আছে তো, তাহলে আমি একবার 6 দিয়ে ট্রাই করি। তাহলে ঠিক আছে, এখানে আমি 6 দিয়ে ট্রাই করি। তাহলে 6 দিয়ে ট্রাই করলে কত হচ্ছে? 6 6 হচ্ছে তোমার 36 6 হাতে থাকে এটা, মানে সামনে 0 আছে মানে 36 বসে গেল। 6 6 আবার বসে গেল তোমার 36, 6 1 6, মানে ডিরেক্ট আমার হয়ে গেল পুরোটাই। আর এখান থেকে কত? এখান থেকে 6 মানে 5306, 5306 মানে অপশন সি হচ্ছে উত্তর। আমি এই ভাগ প্রক্রিয়া এইটা সেরকম হলে আমি তোমাদের একটা শিখিয়ে দেবো। ঠিক আছে, পুরো 0 থেকে আমি শিখিয়ে দেবো যে কি কিভাবে এই ভাগ প্রক্রিয়াটা হয়। তার কারণ এইটা শেখা খুব দরকার। তোমাদের মনে হচ্ছে হয়তো যে টাইম যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি বোঝাচ্ছি বলে টাইমটা যাচ্ছে। ঠিক আছে, এমনি নিজের মনে করলে কিন্তু অনেক ফাস্ট হয়ে যায়। আর এই প্রক্রিয়াটা করলে কিন্তু এই টাইপের সব অঙ্ক হয়ে যায়। সুতরাং এই ভাগ প্রক্রিয়ায় কিভাবে বর্গমূল নির্ণয় করে সেটা মানে জানা আর কি মানে খুবই দরকার। নেক্সট কি? নেক্সট হচ্ছে এই 16 দাগের অঙ্ক। সেটা কি বলছে? সেটা বলছে কোনো ক্লাবের 35 জন সদস্যের গড় বয়স কত? গড় বয়স হচ্ছে এইটা। 14 জন বয়সী একজন সদস্য চলে গেলে তার পরিবর্তে অপর একজন সদস্য এলো, গড় বয়স হয়ে গেল এইটা। ভালো করে একটা জিনিস খেয়াল করো, একটা ক্লাবে 35 জন ছেলে ছিল। ঠিক আছে, সবাইয়ের গড় বয়স কত ছিল? গড় বয়স ছিল 15.2, এটা ছিল গড় বয়স। একজন জাস্ট রিপ্লেস হয়ে গেছে, মানে একজন চলে গেছে, মানে 34 জন হয়েছে। এখন আবার একজন ঢুকে গেছে, মানে আবার 35 জন হয়ে গেছে। মানে নাম্বারটা চেঞ্জই হয়নি, 35 জন ছিল 35 জনই আছে। যেটা চেঞ্জ হয়েছে সেটা কি? সেটা হচ্ছে এদের এই গড়টা। আগে পয়েন্ট, আগে কি ছিল? আগে হচ্ছে তোমার 15.2, এখন 15.3, মানে বেসিক্যালি 0.3 গড় বেড়ে গেছে।
গড় বেড়ে গেছে। আচ্ছা, গড় যদি বেড়ে যায় তাহলে আসল কিভাবে বাড়ে? এটা গড়, গড় থেকে আসলে গেলে কি করতে হয়? গুণ করতে হয় কোনটা দিয়ে? টোটাল নাম্বারটা দিয়ে। এখানে 35টাই আছে এখন, তাহলে এটা দিয়েই গুণ করব। তাহলে 3 কত? 3 হচ্ছে 105, আর একটা ঘর আগে পয়েন্ট আছে, মানে 10.5 হয়ে গেল তোমার। হচ্ছে এইটা হচ্ছে বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, যে ছেলেটা চলে গেছিল তার বয়স 14 বছর, তাই না? আর বৃদ্ধি পেয়েছে কত? 10.5। তার মানে নতুন ছেলেটার বয়সই হচ্ছে ওইটা। তাহলে 14, তাহলে কত হচ্ছে? 24.5 বছর হচ্ছে তোমার হচ্ছে সেই নতুন ছেলেটার বয়স। বুঝতে পারলে? যে চলে গেছে তার, যে চলে গেছে তার বদলে একজন এসছে, তাই জন্যই সেই বৃদ্ধিটা পেয়েছে। তো তাই জন্যই বৃদ্ধিটা আমি জাস্ট যে চলে গেছে তার সাথে যোগ করে দিলাম, হয়ে গেল। আজকে এই 16টা, অর্থাৎ এক, মানে বলে না 16 কলা পূর্ণ, তো আমি 16টা অঙ্কই আজকে এনেছি। এই 16টা আমি কোশ্চেনই আজকে এনেছি, ঠিক আছে? আমি কোশ্চেনে দেখো কোনো ফিক্স মার্জিন আনবো না, ঠিক আছে? কোন দিন 20টা, কোন দিন 16টা, ঠিক আছে? অঙ্কের এই অনুযায়ী, কারণ আজকের এই যে দুটো অঙ্ক সেটা শেখানোর একটা ব্যাপার ছিল, বুঝতে পারলে? কিন্তু এটা কি, এটা হচ্ছে আমি রেগুলার বেসেই আনবো, যার জন্য মানে যেমন কোশ্চেন আসে এগুলো, এটা কিন্তু পুরো 2023-এর কোশ্চেন থেকে তোলা, ঠিক আছে? এর মানেগুলো বুঝিয়ে বুঝিয়ে করা, সেই রিলেটেড জিনিস করা, এই সমস্ত জিনিস নিয়েই কিন্তু আমি এই মানে পুরো সিরিজটা আর কি শেষ করব, ঠিক আছে? একসাথে 100টা করলে কি হয়, মানে 85টা করলে কি হয়, সেটা হচ্ছে তোমাদের অনেক বড় হয়ে যায়, তোমরাও বোর হয়ে যাও, ঠিক আছে? সুতরাং আমি অতটা বড় আর করবো না, এরকম ছোট ছোট করে কিন্তু আমি সিরিজটা কন্টিনিউ করবো। তোমরা দেখতে থাকবে, আশা করি তোমরা উপকৃত হবে। আর যারা মানে প্রত্যেক ভিডিও শেষেই আমি যেটা বলে থাকি, যারা নতুন তারা এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তাহলে চ্যানেলটা একটু বড় হবে, এরকম ভিডিও টিডিও আরো বেশি আনা যাবে। তার কারণ হচ্ছে আমি আগেও বলেছি যে আমার চ্যানেলটা ছোট, তো আমার মানে এই জিনিসগুলো টাইপ করে বা এই সমস্ত করতে একটু সমস্যা হয়, ঠিক আছে? মানে একটু সময় যায়। তো ভবিষ্যতে আরো প্ল্যান আছে, ঠিক আছে? জিনিসগুলো আনার, আরো বেটার ভাবে আনার, ঠিক আছে? প্রত্যেকটা পরীক্ষার মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে রেখে দেওয়া, এগুলো প্ল্যান আছে। তো দেখা যাক কি হয়। তো তোমরা পাশে থেকো, তাহলেই হবে। আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে পরের ভিডিও। ততক্ষণ স্টে টিউন এন্ড বাই।